পণ্ডিত ব্যক্তি, লেখক, গবেষক যারা তরুণদেরকে উদ্বুদ্ধ করেন, ইন্সপায়ার করেন, তো তারা যখন এই ধরনের দুই নাম্বারই কাজের সাথে জড়িত থাকেন, তো তাদের প্রতি কিন্তু মানুষের সেই সম্মানটা থাকে না। সুতরাং সেই জায়গা থেকে তার আমি মনে করি ব্যক্তিগত সম্মানও হানি ঘটেছে এবং তার প্রতি মানুষের যে আস্থা বিশ্বাসের সেটা কিছুটা হলেও কমতি হয়েছে। এবং বিশেষ করে তার এই কাজটা কিন্তু অন্যদেরকেও এই পথে ধাবিত করবে। বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে যে জাফর ইকবাল স্যারের একটা বিষয়কে আমি এখানে খুব বেশি আলোচনায় আনতে চাই না, কারণ আজকে জাফর ইকবাল একজন আলোচিত ব্যক্তি, পরিচিত ব্যক্তি, যে কারণে আমরা এই বিষয়টি নিয়ে খুব আলোচনা করছি। প্রতি বছরই তো পাঠ্যপুস্তকে অসংখ্য ভুলভ্রান্তি থাকে এবং আমরা জাফর ইকবাল স্যারের এই কপি পেস্ট নিয়ে পড়ে আছি। আর বইয়ে যেভাবে একটা ধর্মকে বিদ্বেষ ছড়ানো হয়েছে, বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রি যেখানে 90% জনসংখ্যা মুসলিম, সেই দেশে ইসলামী সেন্টিমেন্টকে আঘাত করার জন্য ইসলাম ধর্মের আপনার বলা চলে শাসক, নেতা, ইতিহাসের উল্লেখযোগ্য ব্যক্তি, তাদের অবদানকে খাটো করা হয়েছে পরিকল্পিতভাবে, মানে বিদ্বেষ ছড়ানোর জন্য। এবং আমাদের সংস্কৃতিতে যেগুলো নাই সেই সমস্ত কিছু উপাদান পাঠ্যপুস্তকের প্রচ্ছদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঢুকানো হয়েছে। এবং আমাদের দেশ কি ইউরোপ আমেরিকার মতো ফ্রি সেক্স কিংবা ওপেন আপনার পরিবেশের দেশ? এই সমস্ত দেশে যৌনতাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, অবশ্যই আমাদের তরুণীদের সচেতনতার প্রয়োজন আছে। বয়সন্ধিকালে তাদের যে সমস্ত পরিবর্তনগুলো হয় সেগুলো তাদের জানা দরকার। সেই বিষয়গুলোকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এটা তো রগরগের চটি গল্পের মতো। এটা উপস্থাপন করার মধ্যে দিয়ে আমি তো বলবো যে তরুণদের একটা যৌন সুরসুরির দিকে তাদেরকে ধাবিত করেছে। সুতরাং এই কাজগুলো যারা করেছে পাঠ্যপুস্তকে, এরা দেশের শত্রু, জাতির শত্রু, এবং এদেরকে চিহ্নিত করে আজকে যদি জবাবদিহিতা না করা হয় তাহলে কিন্তু আমাদের সামনে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। কারণ এই যে কাজটা তারা করেছে, সমকামিতাকে প্রমোট করেছে, এই ধরনের বিভিন্ন অপকর্মকে তারা পাঠ্যপুস্তকের মাধ্যমে উৎসাহিত করেছে, তারা কেন করেছে, কার এজেন্ডা বাস্তবায়ন করছে, এর পেছনে কোনো দেশ আছে কিনা, কোনো দেশের গোয়েন্দা সংস্থা আছে কিনা, এই বিষয়গুলো খুব ভালোভাবে তদারকি করা দরকার। কিন্তু কে তদারকি করবে? যাদের নিজেদেরই বৈধতা নেই এই সরকার এটা করবে না। বরঞ্চ এই সরকার যখনই ক্ষমতায় থাকে তখনই বাংলাদেশের সভ্যতা সংস্কৃতিকে বিনাশ করে একটা বিদেশি সভ্যতা সংস্কৃতি দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য একটা বিদেশি সিন্ডিকেট কাজ করে, নিজস্ব সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে ভিন দেশের সংস্কৃতি এই দেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগকে দিয়ে এজেন্ডা বাস্তবায়ন করে। সুতরাং এই সরকারের কাছে দাবি জানিয়ে আমার মনে এগুলো পরিবর্তন হবে না। এখন এদেশের আজকে আমরা একটা জিনিস তো দেখেছি, এই সরকারের আমলে ছাত্র, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ থেকে শুরু করে এমনকি ধর্মীয় নেতারা, আলেম ওলামা, কেউ নির্যাতন থেকে রেহাই পায়নি। কাজে এই সরকারের পতন না হলে বাংলাদেশের মানুষের মুক্তি নেই, এটা আমরা বলতে পারি। আপনার সঙ্গে যোগ করে তাহলে আমি আরেকটু বলতে পারি যে পাঠ্যপুস্তকে ইসলামে বোরখা পরা নিয়ে এবং কি মুসলিম ইতিহাসের যে অবমাননা করা হচ্ছে, এটা কি তাহলে ধীরে ধীরে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের প্রতি বা ইসলামের প্রতি বা শিক্ষাঙ্গনের প্রতি বাঁকা ভাবে বিকৃত ইতিহাস ঢুকিয়ে দেওয়ার মতো প্রবণতা হচ্ছে কিনা? দেখেন, আমরা একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে এই দেশে সকল মানুষের রাজনীতি করার অধিকার আছে, এটা আমরা মনে করি এবং তাদের সেই অধিকারকে আমরা সমর্থন করি, সাপোর্ট করি। এখন সেকুলারিজম বলতে আমরা স্বাভাবিকভাবে মনে করি যে সবাই যার যার ধর্মকর্ম করবে, তাদের সেই স্বাধীনতা থাকবে। কিন্তু বাইরে তারা যদি সেকুলারিজম মানে ইসলাম বিদ্বেষ ছড়ানো, আরেকটা ধর্মকে মানে আঘাত করে আরেকটা ধর্মকে প্রমোট করা বুঝায়, এইটাতে আমরা সাপোর্ট করি না। তো দুঃখজনক হচ্ছে যে একমাত্র বাংলাদেশে আপনি দেখবেন যে কয়বারই এই সমস্যা হয়েছে, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই পাঠ্যপুস্তকের ইতিহাস বিকৃতি, ধর্ম বিদ্বেষ এবং সাম্প্রদায়িক বিষবাষ্প এগুলো আওয়ামী লীগের আমলে করা হয়েছে। কারণ আওয়ামী লীগ এই নিজেদেরকে অতি সেকুলারিজম মানে হিসেবে তুলে ধরতে গিয়ে তারাই সবচেয়ে সাম্প্রদায়িকতার পরিচয় দিয়েছে, সমাজের মানুষের মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়েছে। 14 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, এই 14 বছরে অন্তত 14টি আলোচিত ঘটনা, সেটা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর বলেন, কক্সবাজারের রামু বলেন, সুনামগঞ্জের সাল্লা বলেন, এরকম ঘটনা ঘটেছে। একটা ঘটনা দেখেন কোনো বিচার হয়নি। তার মানে এটা স্পষ্ট যে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক বেনিফিটের জন্য এই সংখ্যালঘুদের উপরে হামলা করে এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং বিদেশিদেরকে বুঝিয়েছে যে এখানের মুসলমানরা উগ্র, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে তারা হামলা করে, কাজে আওয়ামী লীগ সেকুলারিজমের কথা বলে। সুতরাং আওয়ামী লীগ
ক্ষমতায় থাকলে তারা নিরাপদ। কিন্তু আমার মনে হয় আজকে দেশ এবং বিশ্ববাসী সবাই বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের আমলে আজকে কোনো ধর্মের মানুষ নিরাপদ না, কোনো মত পথের মানুষ আজকে নিরাপদ না। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার জন্য, লেখার অধিকার কেড়ে নেওয়ার জন্য এই আওয়ামী লীগ সরকারই বাকশালী আইন, কর্তৃত্ববাদী আইন, এই ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। সুতরাং এই জায়গা থেকে আওয়ামী লীগ সূক্ষ্মভাবেই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, এবং বিশেষ করে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কিভাবে সংঘাত লাগানো যায়, কিভাবে সহিংসতা সৃষ্টি করা যায়, কিভাবে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করে ফায়দা নেওয়া যায়, এই অপরাজনীতিটা সূক্ষ্মভাবে আওয়ামী লীগ অতীতেও করেছে, বর্তমানেও করছে। তো সেই জায়গা থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে যে পাঠ্যপুস্তকে এই ধরনের বিকৃতি এনে পরিবর্তন করে দেশে আওয়ামী লীগ আসলে নির্বাচনের আগে আবার কোনো একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করছে কিনা, একটা সহিংসতার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কিনা, সেই বিষয়ে দেশের মানুষের সচেতন থাকতে হবে। এখন আমাদের দুটো দাবি হতে পারে। প্রথম হচ্ছে এই পাঠ্যপুস্তক বিকৃতি, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য, ইসলাম ধর্মকে ছোট করার জন্য, খাটো করার জন্য যে সমস্ত দুষ্কৃতিকারীরা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষামন্ত্রীরও পদত্যাগ করতে হবে। কারণ এই শিক্ষামন্ত্রী তিনি যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন পত্রিকায় হেডলাইন করেছে প্রজাপতি মন্ত্রী হিসেবে, যে তিনি বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, কোনো কাজ করেন নাই। দুঃখজনক হচ্ছে সেই প্রজাপতি মন্ত্রীকে আবার শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। এখন সরকার নারীর ক্ষমতায়নের কথা বলে, কিন্তু ক্যাবিনেটে তো 2-4 জনকে দায়িত্ব দিলেই নারীর ক্ষমতায়ন হবে না। এখন অযোগ্য মানুষকে কেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো? বিদেশের ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলোতে ফরেন থেকে যদি কাউকে এডুকেশনের দায়িত্ব দেওয়া হয় তাহলে অনেকে ভাবে যে তার প্রমোশন হয়েছে, মানে আপনার পররাষ্ট্র থেকে শিক্ষায় বিভিন্ন দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের দেশের শিক্ষাকে সমৃদ্ধ করবে। কিন্তু আমাদের দেশের শিক্ষামন্ত্রী আমি মনে করি একজন অযোগ্য শিক্ষামন্ত্রী, একজন অদক্ষ শিক্ষামন্ত্রী, একজন অসচেতন শিক্ষামন্ত্রী, একজন পরনির্ভরশীল শিক্ষামন্ত্রী। তার কোনো শিক্ষা নিয়ে রিসার্চ আছে? তার কোনো গবেষণা আছে? আপনি অন্যান্য অ্যাভারেজ মন্ত্রণালয়ের মতো শিক্ষা মন্ত্রণালয়কে তো ভাবলে হবে না। যাদের এই বেস পড়াশোনা আছে, রিসার্চ আছে, সেই সমস্ত একজন বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া উচিত ছিল। আওয়ামী লীগের ঘরনার অনেক শিক্ষাবিদ আছে, তাদের কাউকে দিতে পারতো। শিক্ষা তো হেলাফেলার কোনো জিনিস না। শিক্ষা, আমরা একটা জাতির মেরুদণ্ডের কথা বলছি। শিক্ষা আমাদের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য তৈরি করছে। কিন্তু আমাদের দেশে এখন কি শেখানো হচ্ছে? এবং দুঃখজনক হচ্ছে যে বইটা পর্যন্ত পার্শ্ববর্তী দেশ থেকে ছাপিয়ে আনছে। বাংলাদেশের এই মুদ্রণ শিল্পকে ধ্বংস করে, যেভাবে ধ্বংস করেছে বাংলাদেশের নিজস্ব শিল্প, পাট, চামড়া, চিনি, এখন ধ্বংস করছে গার্মেন্টস, ধ্বংস করতেছে। এলসি খুলতে পারছে না। যারা ব্যবসায়ী তাদেরকে হুমকি দিচ্ছে তারা যেন মিডিয়ায় কথা না বলে, সাংবাদিকদের হুমকি দিচ্ছে এগুলো নিয়ে যেন না লেখে। গতকালকে একটা নিউজ দেখেছি, চ্যানেল আইয়ে এক ভদ্রলোক সাহস করে বলেছেন স্টিল মার্কস লিমিটেডের যে 6 মাস ধরে তার কোনো নতুন এলসি খুলছে না। তিনি, তার প্রতিষ্ঠানে প্রায় 12,000-এর মতো কর্মী, এখন কর্মী ছাঁটাই করতে হচ্ছে। তো এই যে দেশকে আজকে শিক্ষার সংকট, নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের সংকট, মানুষের চিকিৎসার সংকট, ঢাকা মেডিকেলে গেলে মনে হয় কোনো বস্তিতে আসছেন, সিঁড়ি থেকে শুরু করে